একবার এক ধ্যানস্থ সন্ন্যাসীর সামনে এক জাপানি যোদ্ধা বা সামুরাই গিয়ে হাজির হলো। অত্যন্ত অধৈর্যভাবে এবং কোনো সহবতের তোয়াক্কা না করে সে সেই সন্ন্যাসীকে জিজ্ঞেস করল, স্বর্গ এবং নরকের মধ্যেকার প্রকৃতিগত পার্থক্য আমাকে বুঝিয়ে দিন। সন্ন্যাসী চোখ মেলে চাইলেন এবং সেই সামুরাইকে উদ্দেশ্য করে বললেন, তোমার মতো অজ্ঞ ব্যক্তির কোনো প্রশ্নের উত্তর দিতেই আমি বাধ্য নই। সামুরাই রাগে অগ্নিশর্মা হয়ে নিজের তরবারি উন্মুক্ত করল এবং সেই সন্ন্যাসীকে আঘাত করতে উদ্যত হলো। শান্তভাবে সামুরাইয়ের দিকে তাকিয়ে সে সন্ন্যাসী তখন বললেন, এই মুহূর্তে তুমি যে চিন্তাভাবনা স্রোত দ্বারা চলেছ সেটি নরক। সঙ্গে সঙ্গে সামুরাই তার ভুল বুঝতে পারল যে নিজের চিন্তা ভাবনাই তাকে এমন এক মানসিক নরকের দিকে ঠেলে দিয়েছিল যে আত্মম্ভরিতায় অন্য কারো প্রাণ নিতে উদ্যত হতেও তার বাঁধেনি। তার মধ্যেকার এই বোধের উন্মেষের কারণে কৃতজ্ঞতায় তার মাথা হেঁট হয়ে এলো। তখন তার দিকে তাকিয়ে সে সন্ন্যাসী বললেন, এই মুহূর্তে তুমি যেই চিন্তা স্রোত দ্বারা পরিচালিত হচ্ছ সেটাই তো স্বর্গসুখ। চিন্তাভাবনার একটু রদবদল ঘটলে আমাদের চারপাশের দিকটা দেখা দৃষ্টিভঙ্গিটা কেমন পাল্টে যায় না? ছায়াকালো পৃথিবীটা একটু বেশি রঙিন বলে মনে হয়। তা বলে আমাদের পৃথিবীটা কি সততই রঙিন? তা নয়, তবে অন্ধকার টানেলের ওই শেষের আলোর বিন্দুর দিকে লক্ষ্য রেখে চললে কালো সময়টা অচিরেই পার করে ফেলা সম্ভব বলে আমি মনে করি। এই দৃষ্টান্তটি আমার চোখে পড়েছিল জোসেফ বেনের লেখা ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক এই বইটিতে, যে বইটির উল্লেখ আমি আগের ভিডিওতেও করেছিলাম। তাই এই পর্বে আলোচনা করব এমন কিছু বই নিয়ে যেগুলি প্রকৃতিগতভাবে একে অপরের থেকে আলাদা হলেও প্রত্যেকটি বই পাঠ শেষে একটা আশাবাদী অনুভূতির রেশ রেখে যায়। 2025 বছর আপনাদের প্রত্যেকের সবার খুব ভালো কাটুক এই আশা নিয়ে বই চর্চায় সোমালির আজকের ভিডিও শুরু করছি আমি, সোমালি। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। শীতের এক মন খারাপ করা কুয়াশাচ্ছন্ন সকালে হাতে তুলে দিয়েছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 10টি উপন্যাস এবং মন ডুবিয়েছিলাম বিষের ধোঁয়ার পাতায়। এক নিঃশ্বাসে উপন্যাস শেষ করার পর বুঝতে পারিনি মনের অন্ধকার দূর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ছিঁড়ে বাইরে দেখা দিয়েছে সোনা রোদের আলো। তীর্থনাথ এবং কিশোরের বন্ধুত্ব খুব বেশি দিনের না হলেও মৃত্যুশয্যায় কিশোরের মতো ভরসাযোগ্য তীর্থনাথ আর কাউকে পায়নি। খুব অল্প দিনের পরিচয়ে তীর্থনাথের মনে কিশোরের চারিত্রিক দৃঢ়তা এমনভাবে দাগ কেটেছিল যার ফলে সে নিজের সামান্য পুঁজি এবং নিজের স্ত্রী বিমলার দায়িত্ব কিশোরের ওপর অর্পণ করে নিশ্চিন্তে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে। এক বাড়িতে বৌদিদি বিমলাকে নিয়ে অত্যন্ত সুচিতার সঙ্গে থাকা সত্ত্বেও কিশোরের ওপর নেমে আসতে থাকে সমাজের একের পর এক খড়গহস্ত। প্রথমেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কিশোরের বাবা তাকে ত্যায্য করেন। এর মধ্যে কিশোরদের পাশের বাড়ি থাকতে আসেন বৃদ্ধ বিনয়বাবু এবং তার একমাত্র কন্যা সুহাস। বিনয়বাবুর পুরনো বন্ধুবর এবং কিশোরের প্রাক্তন শিক্ষক দীনবন্ধু বাবুর ঐকান্তিক প্রয়াসে এবং কিশোর ও সুহাসিনীর আগ্রহে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে। বাদশাদে সুহাসিনীর পাণিপ্রার্থী অনুপম এবং অনুপমের মা হেমাঙ্গিনী দেবী। পরে অবশ্য বিনয়বাবুর সম্পত্তি করায়ত্ত করা দুরূহ বুঝে হেমাঙ্গিনী দেবী নিরস্ত হন, কিন্তু মরিয়া হয়ে অনুপম বিমলাকে
কিশোরের সঙ্গে জড়িয়ে নানান রকম কুৎসা রটাতে থাকে এবং সাময়িকভাবে সফলও হয় সুহাসিনীর মনে সংশয়ের বীজ রোপণ করার ক্ষেত্রে। এরপর কি হয় জানতে হলে পড়তে হবে বিষের ধোঁয়া উপন্যাসটি। পাঠক হিসেবে বলতে পারি, বিষের ধোঁয়া এই উপন্যাসটি পড়ার পর পাশের মানুষটিকে বিশ্বাস করতে ইচ্ছে হয়। এই উপন্যাস পড়ার পর মনের মধ্যেই প্রত্যয় জন্মায় যে পরিবেশ যতই বিরুদ্ধ হোক না কেন, চারিত্রিক দৃঢ়তা থাকলে যে কোনো পরিবেশকেই নিজের মতো করে নিয়ন্ত্রণে আনা সম্ভব। একাধিকবার পড়ার মতো উপন্যাস বিষের ধোঁয়া। বাংলা সাহিত্যের ঐতিহ্যপূর্ণ ভাণ্ডার অগুন্তি মণিমাণিক্যে পরিপূর্ণ। এর মধ্যে কিছু সাহিত্যকর্ম আজন্ম কাল ধরে পাঠককুলকে প্রেরণা জগিয়ে চলেছে। তেমনই এক উপন্যাস হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। রানাঘাট রেল স্টেশনের বেচু চক্রবর্তীর হোটেলের প্রধান আকর্ষণ বলা যেতে পারে হাজারি ঠাকুরের হাতের রান্না। তার হাতের তৈরি মাংস খাওয়ার জন্য কলকাতার বাবুরা বেশি পয়সা দিতেও কার্পণ্য করেন না, কিন্তু তবু হাজারি ঠাকুর যোগ্য সম্মান পায় না। উপরন্তু পদ্মদিদির বদান্যে তার ওপর তাকে নানা রকম লাঞ্ছনার শিকার হতে হয়। বারংবার অপমানের সম্মুখীন হওয়া সত্ত্বেও হাজারি ঠাকুরের মনে বেচু চক্রবর্তীর হোটেলকে নিয়ে একটা মায়া কাজ করত। কিন্তু তা সত্ত্বেও তার মনের ভেতর নিজস্ব রেল স্টেশনে তার একটা নিজস্ব হোটেল হবে, এই চিন্তা ফল্গু ধারার মতোই সক্রিয় ছিল। তার এই স্বপ্নের সঙ্গে এসে মেশে হাজারি ঠাকুরেরই গাঁয়ের মেয়ে কুসুম, এরশোলা গায়ের বর্ধিষ্ণু পরিবারের মেয়ে অতসী, নতুন পাড়া গায়ের শ্রীচরণ ঘোষের বাড়ির বধূর সাহায্যের হাত। শেষ পর্যন্ত হাজারি ঠাকুরের স্বপ্ন এবং তাকে ঘিরে এত মানুষের স্বপ্ন কি সফল হয় জানতে হলে পড়তে হবে আদর্শ হিন্দু হোটেল। এই উপন্যাস বাঁচতে শেখায়। স্বপ্ন দেখার কোনো বয়স হয় না, এমন কথাই বলে এই উপন্যাস। প্রয়োজন শুধু সদিচ্ছা এবং কর্মোদ্যমের। কলেজের প্রথম দিনের উচ্ছলতা থেকে শেষ দিনের প্রাপ্ত মনস্কতা পর্যন্ত এক গুরুত্বপূর্ণ যাত্রার কথা বলে বাণী বসুর 21শে পা। এক ঝাঁক তরুণ তরুণীর 18 বছর বয়স থেকে 21শে পা দেওয়ার সময়কাল অবধি এই উপন্যাসের বিস্তৃতি। কলেজের এই দিনগুলো বড় অদ্ভুত হয়, কিন্তু একদিকে প্রথম স্বাধীনতার স্বাদ নেওয়া, আবার অন্যদিকে এতদিনের সযত্নে লালিত কল্পনার রঙিন জগৎটার বাস্তব রূপটা আস্তে আস্তে চোখের সামনে উন্মোচিত হতে দেখা। শৈশব এবং কৈশোরের সযত্নে লালিত কল্পনাময় জগতের সঙ্গে বাস্তব জগতের সংঘাতের এ শুরুর সময়। ইমন, মিঠু, উজ্জয়িনী, রাজেশ্বরী, ভেঙ্কটেশ, ঋতু, বিষ্ণুপ্রিয়া, তন্ময় এবং গৌতম, এদের মধ্যে কেউ কেউ প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছে যাতে নিজের মা এবং অসুস্থ ভাইকে দেখতে পারে এবং নিজেদের সামাজিক অবস্থান সম্পর্কে নিজেদের মনের হীনমন্যতা দূর করতে পারে। কেউ অত্যন্ত প্রগতিশীল বাড়িতে জন্মেও মাঝে মাঝে নিজের বিশ্বাস নিয়ে সংশয় ভোগে। কেউ অত্যন্ত বড়লোক বাড়ির মেয়ে হয়েও নিজের অস্তিত্ব সম্পর্কে নতুন তথ্য পেয়ে জীবনকে দেখা দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলে। কারুর পাকে চক্রে রাজনীতিতে জড়িয়ে ফেলা তার মানুষ সম্পর্কে, সমাজের বিভিন্ন মানুষের অবস্থান সম্পর্কে কৌতূহলকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। কেউ আবার খোলা মনে বাঁচতে চায়, নিজেকে কোনো রকম গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে। কোনো পরাজয়ই তাকে যেন স্পর্শ করতে পারে না। কোনো বড়লোক বাড়ির উন্নাসিক মেয়েকে
জীবনই যেন বারবার আঘাত দিয়ে শুধরোতে চায়। কেউ অত্যন্ত রক্ষণশীল বাড়িতে বড় হয়ে বাইরের জগতে পা রেখে প্রথম বুঝতে পারে রূপকথার প্রেম এবং বাস্তবের মধ্যেকার পার্থক্য। কারণ নিজেকে বুঝতে বুঝতে, নিজের মন বুঝতে বুঝতে এতটা দেরি হয়ে গেছে যে নিজের প্রথম প্রেমকেই হারিয়ে ফেলেছে সে। কেউ আবার জীবন সম্পর্কে অত ভাঙা গড়ায় বিশ্বাসী নয়। একটা গড়পড়তা মধ্যবিত্ত সচ্ছল জীবন হলেই তার চলে যাবে। এই উপন্যাস পড়তে পড়তে ফিরে যাওয়া যায় সেই দিনগুলোতে যখন কল্পনার চশমা সরিয়ে খালি চোখে এই দুনিয়াটাকে দেখতে শুরু করেছিলাম আমরা। সে দিনগুলো আবার ফিরে পেতে হলে বাণী বসুর ২১শে পা পড়া যেতেই পারে। যদি কখনো দেখা যায় যে জীবনের লক্ষ্য বা জীবনের অন্যতম কোনো সিদ্ধান্ত আমরা যে বিশ্বাসের ওপর ভর করে রেখেছিলাম সে বিশ্বাসের ভিতটাই ভীষণ নড়বড়ে ছিল, তাহলে মনের সবকটা আলো নিভে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। সেই কালো থেকে আলোয় ফেরার গল্পই শোনায় সরঞ্জিৎ চক্রবর্তীর ফিঙে। লালমোহন কাঞ্জিলাল ওরফে লালের বাবার পারিবারিক ব্যবসা থাকা সত্ত্বেও সে পৃথক জায়গায় যোগ দেয় নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার উদ্দেশ্যে। পৃথিবীতে সবথেকে কাছের মানুষ মাকে হারিয়ে লাল যেন একটা অন্ধকার টানেলের মধ্যে ঢুকে পড়ে। হাজার চেষ্টা করেও সে নিজেকে ওই টানেলের বাইরে আনতে পারে না। বাবার সাথে একটা মানসিক দূরত্ব লালের বরাবরই ছিল। তা সত্ত্বেও বাবা অসুস্থ হয়ে পড়ায় সে সাময়িকভাবে নিজেদের পারিবারিক ব্যবসায় যোগ দেয়। কিন্তু যখন তার বাবা লাল এবং কুসুমিকা বা মিকি, যে নাকি লালের থেকে 10 বছরের ছোট বয়সে, তাদের এই সম্পর্ক না মেনে নেওয়ায় লাল নিজেদের পারিবারিক ব্যবসায় ইস্তফা দেয়, বাড়ি থেকে চলে গিয়ে অন্যত্র পেইং গেস্ট হিসেবে থাকতে শুরু করে। এই অন্যত্র পেইং গেস্ট হিসেবে থাকতে গিয়েই তার সঙ্গে দেখা হয় অনু বলে আরেকটি চরিত্রের। এখান থেকেই গল্পের আসল মোড় শুরু হয়। ধূসর আকাশে আলোর ফিঙে কোন দিকে নিয়ে যায় লালকে জানতে গেলে পড়তে হবে সরঞ্জিৎ চক্রবর্তীর ফিঙে। এই উপন্যাস এক পশলা আনন্দের নির্যাস রেখে যায়। আজকের ভিডিও ভালো লেগে থাকলে বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।